অর্থাৎ যে অ্যাটম আছে বা আয়নস আছে, যে বিভিন্ন ধরনের অ্যাটম বা আয়ন আছে, সেই অ্যাটম বা আয়নগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বল কাজ করে ওই অ্যাটম বা আয়নগুলোকে ধরে রাখে, একসঙ্গে বাইন্ডিং করে রাখে। ঠিক আছে, তো বাইন্ডিং করে রাখে একসঙ্গে করে কি হয়, কাদেরকে বাইন্ডিং করছে না, ডিফারেন্ট কেমিক্যাল স্পিসিস, যে বিভিন্ন ধরনের রাসায়নিক যে স্পিসিস আছে, মানে যেমন অ্যাটম আয়নস আছে, যে বলের দ্বারা ধরে রাখছে বা ধরার যে বলের দ্বারা ধরে রাখছে, যে বন্ডিং এর মাধ্যমে তো ধরে রাখছে, অ্যাট্রাকশন বলটা কাজ করার ফলে যে বন্ডিংটা সৃষ্টি হচ্ছে তাকেই বলা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। অর্থাৎ বিভিন্ন ধরনের পার্টিকেল, কনস্ট্যান্ট পার্টিকেল যেমন আয়নস, অ্যাটম, এদেরকে ধরে রাখছে একটা বলের দ্বারা। সেই বলের দ্বারা ধরে রাখার জন্য, আকর্ষণ বলের দ্বারা ধরে রাখার জন্য যে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, কাদের মধ্যে হচ্ছে না, বিভিন্ন ধরনের কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অর্থাৎ অ্যাটম আয়নস, তাকে বলা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এর পরে আশা করছি এই ডেফিনেশনটা বুঝতে পেরেছো, এক্সপ্লেনেশনটা। এবার আমরা চলে যাবো হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা কি। ভ্যালেন্সি বা যোজ্যতা হচ্ছে একটা যোজন ক্ষমতা, অর্থাৎ কম্বাইনিং পাওয়ার। কাদের মধ্যে হতে পারে এটা, বিভিন্ন ধরনের যে আমাদের পরমাণুগুলো আছে, বিভিন্ন ধরনের পরমাণু আছে, তাদের কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যে পরমাণুগুলো যে কম্পোনেন্ট গুলো বা প্রোডাক্ট গুলো তৈরি হয়, তাদের যে কম্বাইনিং পাওয়ার, সেটাকে বলা হচ্ছে ভ্যালেন্সি। তাহলে একটা এলিমেন্টের ভ্যালেন্সি আমরা, তার মানে তার যোজন ক্ষমতা, অর্থাৎ যুক্ত হওয়ার যে ক্ষমতা অপর একটা এলিমেন্টের সঙ্গে, সেটা হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা। এবার আমরা দেখব ভ্যালেন্সি নোবেল গ্যাসের ক্ষেত্রে কেমন হয়। আমাদের কতগুলো নোবেল গ্যাস আছে, কি কি আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই যে 6টা নোবেল গ্যাস আছে, এদের প্রত্যেকটি যোজ্যতা হচ্ছে ধরা হয় 0, অর্থাৎ এদের কোনো যোজন ক্ষমতা বা যোজ্যতা নেই, অর্থাৎ এরা কারোর সঙ্গে যুক্ত হতে পারে না। তাই এই যুক্ত হতে পারছে না, এর কারণটা কি? কারণটা যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি, অর্থাৎ এদের যদি যদি আমরা ইলেকট্রন যে শ্রেণীবিন্যাস কনফিগারেশন যদি দেখি, ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে দেখব যে এই সব নোবেল যে গ্যাসগুলো আছে বা নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস যে আছে, তাদের প্রত্যেকটির যে লাস্ট অরবিটাল আছে, ইলেকট্রনিক কনফিগারেশনের যে লাস্ট অরবিটাল আছে, সেই লাস্ট অরবিটালটা কিন্তু ফুলফিল অবস্থায় আছে। একটা অরবিটালে 2টো করে ইলেকট্রন থাকে, তোমরা অবশ্যই জানো। সেই লাস্ট অরবিটালটা ফুলফিল আছে। ফর এক্সাম্পল, যদি আমরা দেখি হিলিয়াম, প্রথম ফার্স্ট যে আমাদের, অর্থাৎ তড়িৎ যে আমাদের পিরিয়ডিক টেবিলের ফার্স্ট যে ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের কটা ইলেকট্রন, 2টো ইলেকট্রন। হাইড্রোজেন, হিলিয়াম, 2টো ইলেকট্রন। 2টো ইলেকট্রনটা কোথায় থাকছে, তাহলে ওর একটাই অরবিটাল, একটাই অরবিটালের মধ্যে 2টো ইলেকট্রন থাকছে, অর্থাৎ ফুলফিল। আর কোনো মৌল বা এলিমেন্ট যদি ফুলফিল থাকে, তাহলে সেটা হয় খুবই স্টেবল, অর্থাৎ খুবই স্থায়ী, নিষ্ক্রিয় টাইপের হয়। সেটা কারোর সঙ্গে কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করে না। এরপর আরো বাদ বাকি যে নোবেল গ্যাসগুলো আছে, তার প্রত্যেকটাতে দেখব যে লাস্ট অরবিটালটা ফুলফিল আছে। তাহলে এই নোবেল গ্যাসগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে একমাত্র হিলিয়াম ছাড়া অন্যান্য যে নোবেল গ্যাসগুলো আছে, তাদের প্রত্যেকটাতেই অক্টেট ফুলফিল আছে, অর্থাৎ লাস্ট অরবিটাল যে 2টো ইলেকট্রন, অক্টেট মানে লাস্ট যে আমাদের অরবিট আছে, সেই অরবিটে 8টা ইলেকট্রন আছে। এটাকে বলা হচ্ছে অক্টেট ফুলফিল, অর্থাৎ লাস্ট যে আমাদের অরবিট আছে, সেটা
ফুলফিল অবস্থায় আছে, একমাত্র হিলিয়াম ছাড়া। এবার যদি কোন একটা অ্যাটমের যোজ্যতা যদি 1 বা 2 বা 3 বা 4 হয়, ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন কাদের বলে? যে ইলেকট্রনগুলো, অর্থাৎ লাস্ট অরবিটালে যে ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন যদি 1, 2 বা 3 বা 4 হয়, তাহলে এর ভ্যালেন্সি সেটাই হবে, অর্থাৎ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। 1 থেকে 4 পর্যন্ত নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যত যারই থাকুক না কেন লাস্ট অরবিটালে বা লাস্ট অরবিটে, তাহলে তার যোজ্যতা সেটাই হবে। 1 থেকে 4 পর্যন্ত নয় গেলে, এবার যদি 5, 6, 7 এবং 8 দেখি যে লাস্ট অরবিটে 5টা, 6টা, 7টা বা 8টা ইলেকট্রন আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই এলিমেন্টটার ভ্যালেন্সি কি হবে? সেক্ষেত্রে আমাদের একটা রুলস আছে, নিয়ম আছে, যে সেটা হচ্ছে 8 থেকে আমরা ওটা সাবট্রাকশন বা বিয়োগ করে দেবো। অর্থাৎ যেসব অ্যাটমে 5, 6 বা 7 বা 8 ভ্যালেন্স ইলেকট্রন আছে, তাদের যে যোজ্যতা কি হবে? তাদের যোজ্যতা হবে বা ভ্যালেন্সি হবে 8 মাইনাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে ইলেকট্রনিক থিওরি অফ কেমিক্যাল বন্ডিং বা অক্টেট রুল। এই যে মতবাদ, হ্যাঁ কে কিছু বলছো? বেশ, এই যে মতবাদ, অর্থাৎ ইলেকট্রনিক থিওরি অফ কেমিক্যাল বন্ডিং বা অক্টেট রুল, মতবাদটা যিনি দিয়েছিলেন দুজন সায়েন্টিস্ট, একজন হচ্ছে কোসেল আর একজন হচ্ছে লুইস। ঠিক আছে, লুইস নাম খুব বিখ্যাত। ঠিক আছে, স্যারের হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যু হয়েছে, আপনারা কাইন্ডলি একটু ওয়েট করুন। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য, তাই জন্য সরি। তাহলে কোসেল এবং লুইস এই দুটো সায়েন্টিস্ট 1960 অর্থাৎ 1916 সালে এই থিওরিটা ডেভেলপ করেছিলেন বা দিয়েছিলেন। এটা কি হচ্ছে আমাদের কিসের উপর বেস করে এই থিওরিটা দিয়েছিলেন? যেহেতু অক্টেট রুল, অর্থাৎ ইনার্ট গ্যাসের উপর বেস করে, অর্থাৎ নোবেল গ্যাসের উপর বেস করে এই থিওরিটা দিয়েছিলেন। এই থিওরিতে বলা হয়েছে, যদি কি বলা হচ্ছে যে অ্যাটম ক্যান কম্বাইন আইদার বাই ট্রান্সফার অফ ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে যে অ্যাটম গুলো যে কম্বাইনিং করা হচ্ছে, ঠিক আছে, সে কম্বাইনিং করা হচ্ছে কিসের দ্বারা? ট্রান্সফার করা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফারের দ্বারা অ্যাটম তৈরি হচ্ছে। যে লাস্ট অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে এলিমেন্টের, সেই ইলেকট্রনিক ট্রান্সফারের জন্য এই কম্পাউন্ড গুলো তৈরি হচ্ছে। ইলেকট্রন ট্রান্সফার হওয়া মানে নিশ্চয়ই, যদি মনে করো দুটো এলিমেন্ট আছে, একটা এ একটা বি, একটা এ এলিমেন্টটা যদি রাসায়নিকভাবে এ এবং বি যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে কি হবে? এক রাসায়নিক বিক্রিয়া আর কিছুই নয়, মনে রাখবে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান। ইলেকট্রনের আদান প্রদান ছাড়া আর কিছুই হয় না সেখানে রাসায়নিক বিক্রিয়ায়। অর্থাৎ এ এলিমেন্টটা যদি মনে করো 3টে ইলেকট্রন ছাড়লো, তাহলে সেই 3টে ইলেকট্রন ছাড়ার ফলে নিশ্চয়ই বি এলিমেন্টটা সেটা কি সেই 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে। অর্থাৎ সেখানে কি ইলেকট্রনের একটা আদান প্রদান হবে, একটা এলিমেন্ট ইলেকট্রন লুজ করবে বা ছাড়বে, আর একটা এলিমেন্ট ইলেকট্রন অ্যাকসেপ্ট বা গ্রহণ করবে। সেটা গ্রহণ করবে এমন ভাবে গ্রহণ করবে যে লাস্ট অরবিটালে লাস্ট অরবিটে অক্টেট ফুলফিল হয়, অর্থাৎ অষ্টক লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন ফুলফিল হয়। দুটো এলিমেন্টই এমন ভাবে সে যুক্ত হয়ে যৌগ গঠন করবে রাসায়নিক বিক্রিয়ায়। ঠিক আছে,
এরপরে হচ্ছে আমাদের টাইপ অফ বন্ডিং, অর্থাৎ এই যে বন্ধন বন্ধন কত ধরনের হতে পারে। তো ব্রডলি যে বন্ধনগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এর মধ্যে কি কি পড়ছে, আমাদের আয়নিক বন্ডিং পড়ছে, অর্থাৎ আয়নীয় বন্ধন, কোভ্যালেন্ট বন্ধন যেটাকে বলা হচ্ছে, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ধন, অসমযোজী বন্ধন। কোভ্যালেন্টের বাংলা হচ্ছে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন বা ধাতব বন্ধনও বলে এটাকে। আর একটা ভাগে ভাগ করা হচ্ছে ফিজিক্যাল বন্ডিং। ফিজিক্যাল বন্ডিং এর মধ্যে আমাদের পড়বে হাইড্রোজেন আর হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং আর ভ্যান্ডার ওয়ালস বন্ডিং। এবার আমরা একে একে করে এইগুলো ডিসকাশন করব। ফার্স্টে তাহলে আমাদের আছে আয়নিক আর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ডের আর একটা নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এই বন্ডিংটা কখনই তৈরি হয়, এই বন্ডটা তৈরি হয় আমাদের ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স আছে, অর্থাৎ স্থির তড়িৎ আকর্ষণ বল যেটা আছে আমাদের আমাদের বলতে এলিমেন্টের আর কি, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি, সেখানে কি হয়, অ্যাট্রাকশন হয়। ঠিক আছে, সেই অ্যাট্রাকশনের ফলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আয়নের যুক্ত হওয়ার মাধ্যমে এই আয়নিক বা আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা সৃষ্টি হয়। আর এই আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যে কম্পাউন্ডটা তৈরি হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড বা আয়নিক কম্পাউন্ড। ফর এক্সাম্পল NaCl, যেটা আমাদের খাদ্য লবণ সাধারণত, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ক্যালসিয়াম অক্সাইড CaO, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি, এইগুলো সবগুলোই হচ্ছে আমাদের আয়নিক আর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার সবাইকে? এরপরে আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক আর কোভ্যালেন্ট বন্ড। ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আমরা দেখব যে এই কম্পাউন্ড গুলো, অর্থাৎ আয়নিক কম্পাউন্ড গুলো কি হয়, ক্রিস্টালিন হয়। ক্রিস্টাল মানে একটা যে কম্পোনেন্ট গুলো আছে সেটা অনেকটা স্ফটিক আকারের হয়, দেখতে অনেকটা। ক্রিস্টালিন এর যে প্রপার্টিজ আছে সেটা হচ্ছে এর ডেফিনাইট একটা শেপ থাকবে, অর্থাৎ আকৃতি থাকবে, এবং সেটা হবে ব্রিটেল, অর্থাৎ ভঙ্গুর হবে, সহজে যেটা ভেঙে যাবে। ঠিক আছে, তা কেন এই ধরনের হয় যে ভঙ্গুর বা ডেফিনাইট শেপ থাকে, সেটা হচ্ছে জাস্ট বিকজ অফ লং ডিস্টেন্স অর্ডার অফ দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল। যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো আছে, অর্থাৎ যে পার্টিকেল দিয়ে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, সেই কম্পাউন্ডের মধ্যে একটা লং ডিস্টেন্স থাকে, দূরত্বটা খুবই বেশি থাকে। 2 নম্বর হচ্ছে এদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক এবং বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক খুবই হাই। তার কারণ হচ্ছে এখানে এর আগে আমি বলেছি এই যে কম্পাউন্ড গুলো কিভাবে তৈরি হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক, শক্তিশালী ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে তৈরি হচ্ছে। তো ওই যে শক্তিশালী ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকার জন্য এর বয়লিং পয়েন্টটা বা মেল্টিং পয়েন্ট খুব বেশি হয়। তার কারণ বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট হতে গেলে তো ওই যে বন্ধনগুলো আছে নিশ্চয়ই ওগুলোকে আমাদের ব্রেক ডাউন করতে হবে, ভাঙতে হবে। তো ওইগুলো ভাঙতে গেলে বাইরে থেকে আমাদের অনেক বেশি হিট প্রডিউস করতে হবে বা এনার্জি প্রডিউস করতে হবে, সাপ্লাই করতে হবে। তার জন্য এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টটা খুব বেশি হয়। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা পোলার সলভেন্ট, অর্থাৎ পোলার যে দ্রাবক আছে এতে দ্রবীভূত হয়, সহজেই এরা গলে যায়। ঠিক আছে, তার কারণ হচ্ছে এদের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আমি বলছি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কি,
এদের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, অর্থাৎ এই কম্পাউন্ডের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে সেটা কি হয়, ওয়াটারের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, প্রত্যেকটা কম্পোনেন্টের একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে। ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা সব থেকে বেশি। তো ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা সব থেকে বেশি হওয়ায় এটা কি হয় যে ওয়াটারের মধ্যে এরা সহজেই সলিউবল হয়ে যায়, অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়। আর ইনসলিউবল কোথায় হয়? ইনসলিউবল হয় নন পোলার সলভেন্ট, অধ্রুবীয় যেটা সলভেন্ট, দ্রাবক, অধ্রুবীয় দ্রাবক কোনগুলো, যেমন বেনজিন, অ্যাসিটোন, কেরোসিন, পেট্রোল ইত্যাদি, এদেরকে বলা হয় নন পোলার সলভেন্ট। এই নন পোলার সলভেন্টে আয়নিক কম্পাউন্ড গুলো কিন্তু ইনসলিউবল, মানে দ্রবীভূত হয় না, গলে যায় না, অদ্রবীভূত হয়। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে এই কম্পাউন্ড গুলো ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ তড়িতের সুপরিবাহী, তড়িৎ পরিবহন করতে পারে। আয়নিক কম্পাউন্ড গুলো কিভাবে তড়িৎ পরিবহন করে? সব স্টেটে না, কিন্তু একমাত্র অ্যাকুয়াস সলিউশন আর মল্টেন স্টেট। অ্যাকুয়াস সলিউশন মানে জলীয় দ্রবণ এবং গলিত অবস্থায়। যদি আমরা NaCl নেই, NaCl কে যদি আমরা জলের মধ্যে যদি গুলে দেই, ঠিক আছে, তাহলে কি হবে, সেখানে Na+ আর Cl- আয়ন প্রডিউস হবে। এখন এই Na+ আর Cl- যেহেতু একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে, এখন এই আয়নগুলো কিন্তু সহজেই তড়িৎ পরিবহন করতে পারবে যদি আমরা বাইরে থেকে একটা তড়িৎচালক বলের দ্বারা ওদেরকে একটা নির্দিষ্ট দিকে যদি আমরা মুভ করাতে পারি। একমাত্র ইলেকট্রন মুভ করলেই তড়িৎ তৈরি হয়, ইলেকট্রিক প্রডিউস হয়। সে যে কোনো আয়নও হতে পারে, পজিটিভ আয়ন হোক আর নেগেটিভ আয়ন হোক। নেক্সট যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এই কম্পাউন্ড গুলো রাসায়নিক বিক্রিয়ায় খুব দ্রুত অংশগ্রহণ করে, যেহেতু এদের যে লাস অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে এরা সহজেই সেখানে ট্রান্সফার হয়, অর্থাৎ আদান প্রদান হয়, এক্সচেঞ্জ হয়, ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়, সেই জন্য সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এইবারে চলে আসছি আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম। হোয়াট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট? ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। দেখো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? এটা একটা রেশিও ক্যাপাসিট্যান্স ফর্ম বাই টু প্লেটস। ক্যাপাসিট্যান্স এটা ক্লাস 12 এর একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, অর্থাৎ সেটাকে বলা হয় ধারকত্ব। এটা এক ধরনের একটা মানে সিস্টেম, ধারকত্বটা। তাহলে সেই ক্যাপাসিট্যান্সটার দুটো দুটো প্লেট রাখা আছে সাপোজ, সেই দুটো প্লেটটার মাঝখানে আমরা যদি কোনো মেটেরিয়াল রাখি, মেটেরিয়াল রাখার পর যদি মেটেরিয়ালটা তারপর থেকে রিমুভ করে দেওয়ার পর সেখানে যদি এয়ার রাখি, তাহলে দুই ক্ষেত্রে কি হয় না, যে দুই ক্ষেত্রে তাদের যে ক্যাপাসিট্যান্সের যে রেশিও আমরা পাবো সেটাই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। অর্থাৎ দুটো প্লেট নিলাম, প্লেটের মাঝখানে একবার মেটেরিয়াল রাখলাম, মেটেরিয়াল নিয়ে তার যে ক্যাপাসিট্যান্স পাবো আমরা, ধারকত্ব যেটা পাবো, আর একবার সেই মেটেরিয়ালটাকে আমরা রিমুভ করে এয়ার দিয়ে ফিল আপ করলাম, করার পরে তার যে ধারকত্বটা পাবো, এই দুটো ধারকত্বের যে রেশিও, সেই রেশিওটাই হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ সমযোজী যে বন্ধন। কোভ্যালেন্ট বন্ডটা, সেখানে কি হয়, ইলেকট্রন শেয়ারিং হয়। ইলেকট্রন শেয়ারিং এর ফলে কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হয়। ঠিক আছে, ইলেকট্রন শেয়ারিং এর ফলে। ফর এক্সাম্পল, যদি আমরা দেখি ক্লোরিন যে মলিকুল আছে, ক্লোরিন মলিকুল যেটা আমাদের আছে, সেখানে যদি আমরা এর ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি, তাহলে আমরা দেখব সেখানে ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে। এবার তোমাদের
শেয়ার দেখো কতগুলো পিকচার শেয়ার করে দিয়েছে, সেই পিকচারে হলো যে ডাবল, সিঙ্গেল অ্যান্ড ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তাবাসসুম সানিয়া আর তাওসিয়া নাসরিন। দেখো তোমরা নিশ্চয়ই ওই পেজটা পেয়েছো, স্যার যেটা শেয়ার করেছেন, সিঙ্গেল, ডাবল অ্যান্ড ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। পেয়েছো তো? কিছু বলে না, হ্যালো। না স্যার। স্যার শেয়ার করে দেননি? না স্যার। স্যার আমাদের কাছে যে গ্রুপটা আছে ওই গ্রুপে কোনো কিছু শেয়ার হয়নি, মানে শুধুমাত্র ক্লাসের লিঙ্কটা ছাড়া। সুয়েব স্যার আছেন কি? হ্যাঁ স্যার, এক্ষুনি স্ক্রিন শেয়ার হ্যাঁ হলো। স্যার, আমি এখন স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। বেশ, ঠিক আছে। ওখানে দেখো সিঙ্গেল, ডাবল অ্যান্ড ট্রিপল কোভ্যালেন্ট বন্ড পেয়েছো, ওই এই পয়েন্টটা দেখো, কতগুলো পিকচারের মধ্যে এটা আছে। স্যার স্ক্রিনে ভালো দেখা যাচ্ছে না তো। ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না? বেশ, আর একটু জুম করেন। বেশ বেশ, ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ স্যার। দেখো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, দেখো হাইড্রোজেন আছে ফার্স্টে যেটা, অর্থাৎ একটা বন্ডিং আছে, তার দুই দিকে দুটো হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে হাইড্রোজেন পরমাণু কোভ্যালেন্ট, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মানে সেখানে একটা ইলেকট্রন থাকবে, আর সেই একটা ইলেকট্রনটা দুজন শেয়ার করবে। তাহলে হাইড্রোজেনের লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন আছে? একটাই ইলেকট্রন। হাইড্রোজেন ফার্স্টে আছে আমাদের পিরিয়ডিক টেবিলের, তাহলে একটা ইলেকট্রন। তাহলে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন দিয়ে দেবে, আর আরেকটা যে হাইড্রোজেন পরমাণু আছে সে আরেকটা ইলেকট্রন দিয়ে দেবে, মানে শেয়ার করবে। শেয়ার করে দেখো ওদের দুটো লাস্ট অরবিটালে কিন্তু দুটো ইলেকট্রন কমপ্লিট হয়ে গেছে, মানে একটা অরবিটাল পুরো ফুলফিল হয়ে গেছে। এইভাবে কিন্তু হাইড্রোজেন পরমাণুটা তৈরি হচ্ছে, H2। দেখো ওখানে সার্কেল করে দিয়েও আছে, ওই সার্কেলের একদম যেটা কমন পার্ট, সেই কমন পার্টে দুটো ডট আছে। এই ডটটা, একটা একটা ডট মানে একটা একটা ইলেকট্রন। তাহলে দুটো ডট আছে, দুটো ইলেকট্রন, অর্থাৎ দুটো ইলেকট্রন দুজনা, অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণু সমানভাবে শেয়ার করবে, ব্যবহার করবে। এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, ডট কনফিগারেশন দিয়েছি, যে সায়েন্টিস্ট দিয়েছিলেন তিনি হচ্ছে লুইস, সায়েন্টিস্ট লুইস, সেই জন্য একে লুইস ডট কনফিগারেশনও বলা হয়, লুইস ডট কনফিগারেশন। তাহলে যেহেতু এখানে একটা সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে, সেই জন্য এটা, এর নাম হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। নেক্সট চলে আসো কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ দেখো মাঝখানে কার্বন সি আছে, তার দুই দিকে অক্সিজেন আছে, দুটো অক্সিজেন পরমাণু আছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে তৈরি হচ্ছে ডাবল কোভ্যালেন্ট বন্ডটা? দেখো কার্বন ডাই অক্সাইডের কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হচ্ছে আমাদের 6। তাহলে যদি 4 যদি হয়, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে? 2 2 4, অর্থাৎ ফার্স্ট অরবিটালে দুটো ইলেকট্রন, ফার্স্ট অরবিটে দুটো ইলেকট্রন, সেকেন্ড অরবিটে চারটি ইলেকট্রন। বেশ, তো চারটি ইলেকট্রন কার্বনের আছে। অক্সিজেনের, অক্সিজেনের 8। আসছি। 8, হ্যাঁ 8। তো 8 যদি হয়, তাহলে প্রথম, আর এর কনফিগারেশন করলে কি আসবে? 2,6, অর্থাৎ প্রথম অরবিটে দুটো ইলেকট্রন, লাস্ট অরবিটে 6টা ইলেকট্রন। তাহলে আমি কি বলেছি যে রাসায়নিক বিক্রিয়ায়, অর্থাৎ যখন কোনো এলিমেন্ট তৈরি হয় তখন কি হয়, লাস্ট অরবিটের ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। তাহলে নিশ্চয়ই এখানে কার্বনের লাস্ট অরবিটের 4টে ইলেকট্রন, আর অক্সিজেনের লাস্ট অরবিটে 6টা ইলেকট্রন। তাহলে এই 4টে আর 6টা ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাই যদি হয়, তাহলে দেখো কার্বনের যে বাম দিকে যে প্রথম অক্সিজেনটা আছে, তাহলে প্রথম যে অক্সিজেন আছে লাস্ট অরবিটে 6টা আছে, 6টা ইলেকট্রন। আর দুটো ইলেকট্রন কোথায় পাবে? কার্বনের দুটো ইলেকট্রন আছে,
কার্বনে তো 4টি ইলেকট্রন, তো 2টি ইলেকট্রন এই দিকে যোগ হয়ে গেল, অক্সিজেনের সঙ্গে শেয়ার হয়ে গেল, তাহলে অক্সিজেনের অক্টেট ফুলফিল হচ্ছে, অর্থাৎ লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন পেয়ে গেল। কার্বনও তেমনি, দেখো ডান দিকে যে অক্সিজেন আছে, অক্সিজেনের 6টা আছে, তো 6টা থাকলেও আর কার্বনের তো এখনো 2টো ইলেকট্রন বেঁচে আছে, তাহলে ওই 2টো ইলেকট্রন ওই অক্সিজেনের 6টা ইলেকট্রনের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে 8টা ইলেকট্রন ও পেয়ে যাবে, অর্থাৎ এখানেও অক্টেট ফুলফিল হচ্ছে। সেটা দেখো অর দিয়ে লেখা আছে যে সার্কেল করে, অর্থাৎ লুইস ডট যে কনফিগারেশন সেখানে করে দেওয়া আছে, অর্থাৎ কমন এরিয়াতে যে ইলেকট্রন গুলো আছে সেটা অক্সিজেনে ব্যবহার করবে, কার্বনও ব্যবহার করবে সমানভাবে। তাহলে এখানে আমাদের ডাবল কোভ্যালেন্ট বন্ড পেলাম, অর্থাৎ 2টো কোভ্যালেন্ট বন্ড। দেখো একটা অক্সিজেন আর একটা কার্বনের সঙ্গে 2টো কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে, হয়ে এইভাবে কম্পাউন্ডটা তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। ট্রিপল কোভ্যালেন্ট বন্ডটা যদি আমরা দেখি, দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে যদি ধরি আমরা, নাইট্রোজেনের ক্ষেত্রে যদি ধরি, তাহলে নাইট্রোজেন হচ্ছে আমাদের 2 5, তাই লাস্ট অরবিটে 5টা আমাদের ইলেকট্রন আছে। সেই 5টা ইলেকট্রনটা দেখো, 2টো নাইট্রোজেন যে পরমাণু আছে সেটা শেয়ার করবে। তো 5টা যেটা আছে তার মধ্যে দেখো 3টে যে ইলেকট্রন আছে, সেই 3টে ইলেকট্রন 2টো নাইট্রোজেন পরমাণু সমানভাবে শেয়ার করছে, অর্থাৎ যে সার্কেল দিয়ে, অর্থাৎ লুইস ডট গঠনে যে কমন এরিয়াতে 6টা ইলেকট্রন আছে, ওই যে 6টা ইলেকট্রন সে 2টো নাইট্রোজেন পরমাণু সমানভাবে ইউজ করবে, সমানভাবে ব্যবহার করবে। তাহলে কমন এরিয়াতে হলো 6টা ইলেকট্রন, 3টে করে তিনটে দিচ্ছে শেয়ার করছে, ও 3টে শেয়ার করছে, তাহলে 6টা হলো। আর এখনো তো 2টো করে ইলেকট্রন বেঁচে আছে প্রত্যেকটা নাইট্রোজেন পরমাণুর, সেই জন্য টোটাল বাইরে অক্টেট ফুলফিল হলো। এইভাবে কিন্তু কম্পাউন্ড গুলো তৈরি হয়, লুইস ডট গঠন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট, বেশ, আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট যেটা টপিক, সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ এ কোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্থাৎ সমযোজী যে যৌগগুলো আছে তাদের বৈশিষ্ট্য কি। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে বা এমনি রিটেনেও আসে। তো যাই হোক, তাদের যে বৈশিষ্ট্যগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ডের, সাধারণত কি হয়, এই কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো গ্যাস হয় অথবা লিকুইড হয়। দেখো এখানে প্রত্যেকটা যে আমি উদাহরণ দিয়েছি, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, ডাবল বন্ড কার্বন ডাইঅক্সাইড, ট্রিপল বন্ড নাইট্রোজেন, প্রত্যেকটা কিন্তু গ্যাস। তাহলে হয় এগুলো গ্যাস অথবা লিকুইড, এই দুটোর মধ্যে সাধারণত হয়। কিছু কিছু আছে যেগুলো সফট সলিড, অর্থাৎ যে সলিড গুলো খুবই নরম। আবার কিছু কিছু আছে হার্ড। কঠিন গুলোর মধ্যে কি আছে আমাদের, যেমন ডায়মন্ড। ডায়মন্ড কি দিয়ে তৈরি, কি থাকে, কোন কম্পাউন্ড? ডায়মন্ডটা কে বলতে পারবে দেখি? হিরেতে কোন কম্পাউন্ড থাকে বা কোন মৌল থাকে? কার্বন। ভেরি গুড, কার্বন। তো মানে চকচক কার্বন কিন্তু দেখতে কালো, কিন্তু হিরে খুবই চকচকে, ঠিক আছে। যাই হোক, হিরেতে আমাদের কার্বন থাকে। তাহলে ডায়মন্ড অথবা সিলিকা SiO2, অথবা কার্বনডাম SiC, সিলিকন কার্বাইড যেটা, এগুলো সবগুলো কিন্তু খুবই কঠিন। তা সত্ত্বেও এগুলো আমাদের কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে এই কম্পাউন্ড গুলো তৈরি হচ্ছে। আর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই কম্পাউন্ড গুলোর মেল্টিং পয়েন্টটা লো, আর বয়লিং পয়েন্টটাও লো। বয়লিং পয়েন্ট দুটোই লো। তার কারণ হচ্ছে এখানে আমাদের যে ইন্টারমলিকুলার যে ফোর্স এই কম্পাউন্ড গুলোর, সেটা হচ্ছে খুবই উইক, ঠিক আছে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন,
সেটা হচ্ছে খুবই উইক, দুর্বল। সেই জন্য সহজে এরা মানে অল্প পরিমাণ যদি আমরা হিট বা এনার্জি বাইরে থেকে সাপ্লাই দিই, তাহলে ওই উইক বন্ধনগুলো সহজে ভেঙে যায়, ভেঙে গিয়ে আলাদা আলাদা হয়ে যায়, অর্থাৎ লিকুইড বা গ্যাসে পরিণত হয়ে যায়। 3 নম্বর হচ্ছে এই কম্পাউন্ডগুলো জলে ইনসলুবেল, মানে দ্রাব্য নয়, অদ্রবণীয়। কিন্তু কোথায় দ্রবণীয়? নন পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্টের মধ্যে এটা মনে রাখবে যে আমাদের বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো হচ্ছে নন পোলার সলভেন্ট। এই নন পোলার সলভেন্টে কিন্তু এই কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো দ্রবণীয়, সহজেই দ্রবীভূত হয়ে যায়। আর হচ্ছে যেমন আমি সুগারের কথা যদি কনসিডার করি, সুগার যেটা আমাদের যেখান থেকে গ্লুকোজ আমরা পাই, সুগার, অ্যালকোহল, এগুলো হচ্ছে আমাদের, এগুলো কিন্তু মিশ্রণীয়, অর্থাৎ জলে সহজে দ্রবীভূত হয়ে যায়। কেন দ্রবীভূত হয়? এর আগে তো আমরা দেখলাম যে এগুলো দ্রবীভূত হয় না ওয়াটারে, কিন্তু তা সত্ত্বেও একটা পয়েন্ট হচ্ছে এরা জলে দ্রবীভূত হয়ে যায়। তার কারণ সেখানে হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্ম করে, হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এই ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড নিয়ে আমি নিচে মানে পরে আলোচনা করব। সেখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, এই জন্য এটা জলে দ্রবণীয়। তাহলে এগুলো কিন্তু একটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে এই কম্পাউন্ড গুলো আমাদের ব্যাড কন্ডাক্টর, অর্থাৎ তাপ তড়িতের কুপরিবাহী, সুপরিবাহী না, ব্যাড কন্ডাক্টর। ব্যাড কন্ডাক্টর ইন মোল্টেন স্টেট, অর্থাৎ গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না, এবং সলিড অবস্থাতেও তড়িৎ পরিবহন করে না। বাট একটা এক্সেপশন আছে, একটা ব্যতিক্রম আছে। কে বলতে পারবে? যেটা গুড কন্ডাক্টর কিন্তু সেটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। জানা আছে কি তোমাদের মধ্যে কারো? আচ্ছা, অধাতব একটা কম্পাউন্ড কিন্তু তড়িৎ পরিবহন করে, কে? তাপ তড়িতের। গ্রাফাইট। ভেরি গুড অ্যান্সার, গ্রাফাইট। এই গ্রাফাইটটা কিন্তু একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। এই গ্রাফাইটটা কোভ্যালেন্ট কম্পাউন্ড হলেও কিন্তু এরা তাপ তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে একটা কারণ আমি বলে রাখি যে কেন গ্রাফাইটটা তাপ তড়িতের সুপরিবাহী। এর আগে তো দেখলাম, পড়লাম যে আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো তাপ তড়িতের কুপরিবাহী মানে সুপরিবাহী নয়। তার কারণ হচ্ছে এই গ্রাফাইটের লাস্ট অরবিটে আমাদের ফ্রি ইলেকট্রন থাকে। ঠিক আছে, যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন ধরি, তাহলে এরা মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন কাদের বলে? যে ইলেকট্রন গুলো কিন্তু ওই যে অ্যাট্রাকশন ফোর্স, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স দ্বারা আবদ্ধ নয়, যারা ইচ্ছা খুশি মতো অ্যাটমের মধ্যে, অ্যাটমের কনফিগারেশনের মধ্যে ঘুরে বেড়ায়। ঠিক আছে, ওগুলোকে ফ্রি ইলেকট্রন বলে। ওগুলোকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা আবদ্ধ করা যায় না। ওই ওই ইলেকট্রন গুলো, অর্থাৎ ফ্রি ইলেকট্রন গুলো কিন্তু তাপ তড়িৎ পরিবহন করে। সেই জন্য গ্রাফাইট তড়িতের সুপরিবাহী বা তাপেরও সুপরিবাহী। নেক্সট যে ক্যারেক্টার সেটা হচ্ছে এই কম্পাউন্ড গুলো, অর্থাৎ কোভালেন্ট কম্পাউন্ড গুলো আর রিজিড অ্যান্ড ডিরেকশনাল, এদের একটা নির্দিষ্ট একটা ডিরেকশন বা দিক থাকে। ঠিক আছে, আর কি থাকে না, এগুলো রিজিড বা শক্ত টাইপের হয়, সাধারণত কঠিন শক্ত শক্ত টাইপের হয়। আর কি হয়, তাদের একটা স্পেসিফিক শেপ থাকে, একটা সুনির্দিষ্ট একটা আকৃতি থাকে। এবার দেখবো রিয়াকশনের ব্যাপারে, যে এই কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কেমন রিয়াকশন করে, অর্থাৎ বিক্রিয়ায় কেমন অংশগ্রহণ করে সেটা দেখবো। এটা খুবই স্লো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া খুবই স্লো, এবং বাইরে থেকে অনেকগুলো ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হয় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। সেই জন্য এদের রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে স্লো অ্যান্ড কমপ্লেক্স, অত সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অনেক জটিল প্রক্রিয়া আছে এদের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য।
নেক্সট যেটা সেটা হচ্ছে টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ বিভিন্ন ধরনের যে কোভ্যালেন্ট বন্ড গুলো আছে তার সেগুলো কত ধরনের আছে। এই টাইপস অফ কোভ্যালেন্ট বন্ডটা আমরা কিসের উপর ক্লাসিফাই করেছি, সেটা হচ্ছে পোলারিটি এবং কোভ্যালেন্ট বন্ড। পোলারিটি এবং কোভ্যালেন্ট বন্ডের উপর নির্ভর করে এদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কোভ্যালেন্ট বন্ডটাকে। একটা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ অধ্রুবীয় কোভ্যালেন্ট বন্ড, অধ্রুবীয় সমযোজী বন্ধন যেটাকে বাংলায় করলে হয়। এই বন্ধনটা কখন তৈরি হয়, যখন দেখব যে দুটো একই ধরনের অ্যাটম আছে, দুটো একই ধরনের অ্যাটমের মধ্যে এই কোভ্যালেন্ট বন্ডটা কিন্তু তৈরি হয়। ফর এক্সাম্পল হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, ফ্লুরিন, এদের একটাই তো এলিমেন্ট আছে, সবগুলোই সিমিলার অ্যাটম, মানে একটাই অ্যাটম, একই ধরনের অ্যাটম আছে। আর এটা তৈরি হচ্ছে আমাদের ওই যে শেয়ার করছে, ইলেকট্রন পেয়ার শেয়ার করছে, যেটা লুইস ডট স্ট্রাকচার এর আগে যেটা দেখিয়েছি, শেয়ার করছে, সেখানে লুইস ডট যে ইলেকট্রন গুলো আছে সেগুলো শেয়ার করে এই কম্পাউন্ড গুলো তৈরি হয়, নন পোলার কোভ্যালেন্ট বন্ড এটা। নেক্সট হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড। পোলার কোভ্যালেন্ট বন্ডটাই আমরা দেখব আগে যেমন ছিল হোমোজেনিয়াস অ্যাটম, অর্থাৎ একই ধরনের অ্যাটম, এক্ষেত্রে দেখবো আমরা হেটেরোজেনিয়াস অ্যাটম, অর্থাৎ দুটো বিষম জাতীয় মলিকুল এই ক্ষেত্রে যুক্ত হবে। যেমন HF, হাইড্রোজেন ফ্লুরাইড, এটা একটা হাইড্রোজেন ফ্লুরাইড, এটা হচ্ছে অ্যাসিড, একটা নরম অ্যাসিড হাইড্রোজেন ফ্লুরাইড। এক্ষেত্রে কি হয়, ইলেকট্রন পেয়ার কি হয়, শেয়ার করা হয়, শেয়ার করে দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রন পেয়ার শেয়ার করে এই দুটো দুটো যে অ্যাটম আছে সেই অ্যাটমের মধ্যে ইলেকট্রন পেয়ারটা পুরোপুরি ডিসপ্লেস হয়ে যায়, অর্থাৎ পুরোপুরি একটা ডোনেট করে দেবে আর একজন পুরোপুরি সেটা অ্যাকসেপ্ট করবে। এই এইভাবে এই পোলার কোভ্যালেন্ট বন্ডটা প্রডিউস হয়। হাইড্রোজেন ফ্লুরাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখো তোমাদের পিকচারে যেটা দেখা যাচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড, দেখবে যে ফ্লুরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, এফ, ক্যাপিটাল এফ। ওর দিকে দেখো ডেল্টা মাইনাস করে দেওয়া আছে, ডেল্টা মাইনাস মানে এর ইলেকট্রোনেগেটিভিটিটা খুবই বেশি, সেই জন্য ইলেকট্রন ওই যে বন্ড বরাবর আছে ও নিজের দিকে খুবই বেশি জোরে অ্যাট্রাকশন করে রাখে, নিজের দিকে বেশি জোরে আকর্ষণ করে, নিজের দিকে টেনে নেয়। টেনে নেওয়ার ফলে ওর দিকে ডেল্টা মাইনাস, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্বটা বেশি হয়ে যাবে, তাই না? যদি বেশি করে ইলেকট্রন ওই বন্ধন বরাবর টেনে নেয় তাহলে ইলেকট্রনটা বেশি আধিক্য হবে, সেই জন্য ইলেকট্রনের ঘনত্বটা বেশি হবে, সেই জন্য ওইদিকে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, সেই জন্য দেখো ওদিক ডেল্টা মাইনাস করে দেওয়া আছে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা কি তড়িৎ ধনাত্মক মৌল, ও ইলেকট্রনের প্রতি অত একটা মানে অ্যাফিনিটি, ঠিক আছে, বা আকর্ষণ নেই, সেই জন্য ও সহজেই ওই বন্ড বরাবর ইলেকট্রন সহজে ছেড়ে দেবে, সেই জন্য ওদিকে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, হাইড্রোজেনের বন্ড বরাবর ওর আশপাশে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, সেই জন্য ওটা ডেল্টা প্লাস তৈরি হয়ে যাবে। ডেল্টা প্লাস মানে ইলেকট্রনের ঘনত্ব সেখানে কম, ইলেকট্রনের আধিক্য সেখানে কম। সেকেন্ড যেটা সেটা হচ্ছে দেখো HCl, HCl এখানে ক্লোরিন, ফ্লোরিন, আমি তাহলে এর আগে কি বলেছি, ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফ্লোরিনের পরে স্থান হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, তারপর বোরোমিন, তারপর আয়োডিন, এর মাঝখানে নাইট্রোজেন একটু আছে, যাই হোক। তাহলে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের দেখো সিএল এর ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মক বেশি হাইড্রোজেনের থেকে, সেই জন্য ওই ইলেকট্রন গুলো নিজের কাছের দিকে টেনে নেবে, তার ফলে ওখানে ইলেকট্রনের প্রাচুর্য তৈরি হবে, সেই জন্য ডেল্টা মাইনাস।
ডেল্টা মাইনাস, অর্থাৎ ওদিকে ইলেকট্রনের ঘনত্বটা বেশি। তেমনি ওর বাঁ দিকে দেখো যেটা হাইড্রোজেন ডেল্টা প্লাস আছে, ওখানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, ঠিক আছে, সেই জন্য ওটা ডেল্টা প্লাস দেওয়া আছে। আর আছে কি আমাদের বিএফ বিইএফ টু, অর্থাৎ বেরিলিয়াম ডাই ফ্লুরাইড, যেটা সেখানে দেখো বেরিলিয়ামেরও ইলেকট্রো নেগেটিভ মৌল, তো ইলেকট্রো নেগেটিভ মৌল হয়, সরি ফ্লুরিন আছে দুই দিকে, তো দুই দিকে আমাদের ফ্লুরিন থাকায় ওটা ইলেকট্রো নেগেটিভ মৌল খুবই বেশি, সেই জন্য দেখো দুই দিকে ফ্লুরিনের ডেল্টা মাইনাস, অর্থাৎ ইলেকট্রনটা বেশি করে আকর্ষণ করে আছে, নিজের দিকে টেনে আছে, ডেল্টা মাইনাস। আর বেরিলিয়াম বিই সেটা দেখো ডেল্টা প্লাস তৈরি হলো সেখানে, অর্থাৎ ওখানে ইলেকট্রনের ঘাটতি আছে। তো এইভাবে এই পোলার কোভ্যালেন্ট বন্ড, পোলার মানে কি, এটা ধ্রুবীয়, অর্থাৎ একদিকে পজিটিভের পজিটিভ ইলেকট্রনের ঘাটতি থাকবে, পজিটিভ ইলেকট্রনের আধিক্য থাকবে, আর একদিকে অর্থাৎ অন্য কম্পাউন্ডে নেগেটিভ নেগেটিভ অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রনের আধিক্য কম থাকবে, অর্থাৎ দুটো একটা মেরু সৃষ্টি হবে, একটা পজিটিভ মেরু, একটা নেগেটিভ মেরু সৃষ্টি হবে। এই জন্য এদেরকে বলা হচ্ছে পোলার কম্পাউন্ড, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। আর এই যে বন্ধনটা দিয়ে তৈরি হয়েছে যে পোলার কম্পাউন্ড গুলো, একে বলা হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড। তার কারণ হচ্ছে এই সবগুলো এলিমেন্টই হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট দেখো কোঅর্ডিনেট বন্ড আর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট আর ডেটিভ বন্ড। একটা জিনিসের তিনটে নাম, কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট আর ডেটিভ বন্ড। তাহলে এই ধরনের যে বন্ডগুলো তৈরি হচ্ছে কখন, যে ইলেকট্রন সাপ্লাই করা হচ্ছে, সাপ্লাইং ইলেকট্রন, ঠিক আছে, পেয়ার, ইলেকট্রন পেয়ার যে সাপ্লাইং করা হচ্ছে এই অ্যাটমগুলোর মধ্যে, সেখানে একটা থাকবে ডোনার, একটা থাকবে রিসিভার। ডোনারটা কি করবে, ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করে দেবে, আর অ্যাকসেপ্টর সেটা হচ্ছে রিসিভ করবে ইলেকট্রন পেয়ার। এখানে কি করা হয় দেখো স্যার, নেক্সট নেক্সট ফিগারটা একটু শেয়ার করে দেন, যেখানে ওই এই বন্ডিং বন্ডিং দিয়ে অ্যারো দিয়ে দিয়ে দেওয়া আছে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে। হ্যাঁ এইটা, এর কি আমি এটাই পাঠিয়েছিলাম, ঠিক আছে, বেশ। এই পিকচারটা দেখো, দেখো এই পিকচারটা, এখানে দেখো কি করা হয় না, এই বন্ডের দেখো একটা অ্যারো দিয়ে এটা ডিনোট করা হয়েছে। এই অ্যারো দেওয়ার মানে হচ্ছে প্লেসিং অ্যান অ্যারো পয়েন্টিং টুয়ার্ডস দ্য অ্যাকসেপ্টর, যে কম্পাউন্ডটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে সেদিকে এটা অ্যারো দেওয়া হয়, ঠিক আছে, এই বন্ডের ক্ষেত্রে, ডেটিভ বন্ডের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো H3O+, H3O+, একে বলে হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে। হাইড্রোনিয়াম আয়নটা কখন তৈরি হয়, অ্যাকচুয়ালি যখন জলের মধ্যে হাইড্রোজেন H+ থাকে, সেই H+ আর জলের তো H2O আর H+ মিলে হাইড্রোনিয়াম আয়ন H3O+ তৈরি হয়, এটা মনে রাখবে। তাহলে এখানে যদি স্ট্রাকচারটা দেখি, দেখো অক্সিজেনের দুই দিকে দুটো বন্ডে আছে হাইড্রোজেন, আর অক্সিজেনের লাস্ট অরবিটালে কটা করে ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6টা, 7টা 8টা আছে, অর্থাৎ দুটো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কিন্তু অক্টেট ফুলফিল হচ্ছে। তারপরেও আরেকটা হাইড্রোজেন প্লাস H+ যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে দেখো একটা কোভ্যালেন্ট বন্ড বা ডেটিভ বন্ড তৈরি করছে,
যেটা দেখো ওই অক্সিজেনের নেক্সট ডান দিকে একটা অ্যারো দিয়ে এইচ দিয়ে ডিনোট করা হয়েছে, ঠিক আছে, এর স্ট্রাকচারটা অ্যারো দিয়ে এইচ দিয়ে ডিনোট করা হচ্ছে। এটা একটা স্পেশাল টাইপের বন্ড, ঠিক আছে, স্পেশাল টাইপের বন্ড। এটা খুবই অস্থায়ী বন্ড, স্পেশাল টাইপের বন্ড। সেখানে কোনো ইলেকট্রনের কি করা হবে, ইলেকট্রন পেয়ারটা বাইরে থেকে আমাদের ইলেকট্রন পেয়ারটা সেখানে সাপ্লাই করা হচ্ছে ডোনারে, ঠিক আছে। আর রিসিভার কি করবে, সেই ইলেকট্রনটাকে, ইলেকট্রন পেয়ারটাকে রিসিভ করবে। এইভাবে কিন্তু এটা তৈরি হচ্ছে। তাহলে এই কোঅর্ডিনেট যে বন্ড আছে, সেই কোঅর্ডিনেট বন্ডের ফলে যে কম্পাউন্ড গুলো তৈরি হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পাউন্ডস হ্যাভিং কোঅর্ডিনেট বন্ড। ফার্স্ট অফ অল, এই যে কোঅর্ডিনেট কম্পাউন্ড গুলো যেগুলো আছে, সেই কম্পাউন্ড গুলোর আমাদের এক্সিস্ট করে তিনটে স্টেটই। জেনারেলি সাধারণত ভাবে সব মানে স্পেসিফিক্যালি না, সাধারণত ভাবে পদার্থের তিনটে স্টেট, সলিড, লিকুইড, গ্যাস, যদিও এক্স্যাক্টলি পাঁচটা আছে। তো এই সলিড, লিকুইড আর গ্যাস, এই তিনটে স্টেটেই কিন্তু এই কম্পাউন্ড গুলো এক্সিস্ট করে প্রকৃতিতে সাধারণ কন্ডিশনে। আর মেল্টিং আর বয়েলিং পয়েন্ট, অর্থাৎ গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, এই এলিমেন্টের গুলো হায়ার দ্যান দ্য কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ডের থেকে অর্থাৎ সমযোজী যৌগের থেকে এই কম্পাউন্ড গুলোর মেল্টিং আর বয়েলিং পয়েন্ট খুবই, মানে মেল্টিং আর বয়েলিং পয়েন্টটা বেশি, কিন্তু লোয়ার দ্যান দ্যাট অফ দ্য আয়নিক কম্পাউন্ড। বাট আয়নিক কম্পাউন্ড গুলো আছে বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড যারা আছে তাদের থেকে এই কম্পাউন্ড গুলোর মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কিন্তু কম। অর্থাৎ এটা একটা মিডিল, এদের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট হচ্ছে মিডিলে আছে। কাদের মিডিলে, কোভ্যালেন্ট বন্ড আর আয়নিক কম্পাউন্ডের মধ্যে, কোভ্যালেন্ট কম্পাউন্ড আর আয়নিক কম্পাউন্ডের মাঝামাঝি। এরা কি পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এরা হালকা তড়িৎ পরিবহন করে, পুয়ার কন্ডাক্টর, খুব বেশি করে না, অর্থাৎ আয়নিক কম্পাউন্ডের মতো অত বেশি করে না। আবার যেগুলো ইনসুলেটর, কুপরিবাহী, তাদের থেকে আবার ভালো, বেশি বেশি ভালো করে তড়িৎ পরিবহন। আর কি করে, এই অর্গানিক, এই কম্পাউন্ড গুলোর অর্গানিক যে সলভেন্ট আছে আমাদের, অর্থাৎ জৈব দ্রাবক যেগুলো আছে, সেখানে এরা সহজেই সলুবেল, অর্থাৎ দ্রবণীয় হয়, সহজেই দ্রবীভূত হয়ে যায়। আর রিয়াকশনটা এদের খুবই স্লো হয়, অর্থাৎ এরা যে কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করবে সেখানে রিয়াকশন টাইমিংটা খুবই বেশি, সহজে রিয়াকশন করে না। নেক্সটে আমি চলে আসি হাইড্রোজেন বন্ড, যেটা এর আগে একটু আলোচনা করা হয়েছিল। হাইড্রোজেন বন্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে দেখো, হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স, অর্থাৎ আকর্ষণীয় বল। কাদের মধ্যে আকর্ষণীয় বল, বিটুইন এ হাইড্রোজেন অ্যাটম টু এ স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অর্থাৎ একটা হাইড্রোজেন অ্যাটম থাকবে আর একটা খুব শক্তিশালী ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকবে, তড়িৎ ঋণাত্মক মৌল থাকবে এই বন্ড তৈরি হতে গেলে। তাহলে হাইড্রোজেন আর খুব একটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটম, যে বন্ধন দ্বারা যুক্ত হয়, সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। তাহলে ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটম গুলো, ফর এক্সাম্পল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আছে, ব্রোমিন আছে, তারপর আছে অক্সিজেন আছে মিডিলে, নাইট্রোজেন আছে, সব থেকে বেশি হচ্ছে ফ্লুরিন। তাহলে এই ফ্লুরিন দেখো হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ধন তৈরি করেছে, দেখো ডট 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 লাইনে দেওয়া আছে, একটু পিকচারটা দেখাবেন স্যার, এইচ বলে। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখো এই পিকচারে ফার্স্টে যে মলিকুল আছে এইচ একটা ড্যাশ, মানে একটা বন্ধন এফ আছে, সমযোজী বন্ধন এফ আছে, তারপর ডট 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 দিয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত করা হয়েছে।
তাহলে ওই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত করে ডট ডট মানে ওইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, হাইড্রোজেনের সঙ্গে আমি একটা ইলেকট্রোনেগেটিভ একটা অ্যাটম ফ্লুরিনের সঙ্গে যুক্ত করা হয়েছে ডট ডট দিয়ে। আর দেখো ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ব্যাপারটা তো এর আগেই বলেছি, হ্যাঁ ওটা নিয়ে তো আর এখানে অসুবিধা হওয়ার কথা না। ফ্লুরিনের ডেল্টা মাইনাস হবে আর হাইড্রোজেনের ডেল্টা প্লাস হবে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ, খুবই স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লুরিন, সেই জন্য ওর দিকে ইলেকট্রনটা আধিক্য থাকবে, এই জন্য ডেল্টা মাইনাস। আর হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি থাকবে, এটাই ডেল্টা প্লাস। তাহলে এইভাবে অনেকগুলো মলিকুল, এইচ এর অনেকগুলো মলিকুল কিন্তু একসঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে এইচ অর্থাৎ হাইড্রোফ্লুরাইড অ্যাসিড তৈরি করে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন করা যায় যে কেন হাইড্রোজেন ফ্লুরাইড তরল, এটা গ্যাস না কেন, গ্যাসীয় নয় কেন? এর কারণ হচ্ছে অনেকগুলো একটা চারটা অপশন আর দিয়ে দিল, তার মধ্যে সঠিক যে কারণ সেটা হচ্ছে ডিউ টু ফরমেশন অফ হাইড্রোজেন বন্ড, অর্থাৎ হাইড্রোজেন বন্ড গঠন করার ফলে কিন্তু এটা তরল থাকে। তার কারণ এখানে তো একটা বা দুটো বা তিনটে এই শেপের মলিকুল নেই, এখানে অসংখ্য এই শেপ মলু একসঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, আর হাইড্রোজেন বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন। ঠিক আছে, তো অনেকগুলো এই শেপ মলিকুল যদি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে কি হবে, সেইগুলোকে ব্রেক করে গ্যাসে পরিণত করা যাবে না, সহজে যাবে না। ঠিক আছে, সাধারণ কন্ডিশনে গ্যাসে পরিণত করা যাবে না, খুব বেশি পরিমাণে যদি আমরা বাইরে থেকে হিট বা এনার্জি সাপ্লাই দেই একমাত্র তখনই কিন্তু এগুলো গ্যাসে পরিণত হবে। অর্থাৎ ওই হাইড্রোজেন বন্ধনগুলোকে আমাদের ভাঙতে হবে, তারপরেই তো ওটা গ্যাসে হবে। বন্ধন যদি না ভাঙতে পারি তাহলে ওটা একসঙ্গে জমাট বেঁধে থাকবে, সেই জন্য ওটা লিকুইড স্টেটে থাকে, কখনই গ্যাসীয় স্টেটে থাকে না এই যে হাইড্রোজেন ফ্লুরাইড অ্যাসিড সাধারণত। তেমনি আমরা যদি দেখি বন্ডেজ আর হাইড্রোজেন বন্ড আমরা যদি ডিএনএ এর ক্ষেত্রে দেখি, অর্থাৎ মানব দেহের ডিএনএ, তোমরা তো সবাই জানো বায়োলজিতে পড়েছো ডিএনএ ডিঅক্সি সরি ডিএনএ, এটা হচ্ছে আমাদের জিনের যে চরিত্রগুলো আমাদের যেখানে স্টোর থাকে, যেটা বহন করে আমাদের মানুষের ক্যারেক্টারিস্টিক গুলো, সেলের ক্যারেক্টারিস্টিক গুলো যেটা বহন করে থাকে সেটা হচ্ছে আমাদের ডিএনএ। তো ডিএনএ দেখবে সেখানে দেখবে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, হ্যাঁ এইভাবে যে বন্ডিং দ্বারা যুক্ত থাকে সেটা কিন্তু হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। সেখানে ওই একটা কম্পাউন্ড অবশ্যই হাইড্রোজেন থাকবে আর তার সঙ্গে ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড থাকবে। ওটা যদি ভালো করে তোমরা দেখো, কেউ বায়োলজির স্টুডেন্ট হয় তাহলে সহজেই বুঝতে পারবে, সেখানে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে ডিএনএ আমাদের। নেক্সট লাস্ট টপিক, সেটা আজকে হচ্ছে আমাদের ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ভ্যান্ডার ওয়ালস একটা সায়েন্টিস্ট যিনি গ্যাসের গতিতত্ত্বের উপর কতগুলো বিখ্যাত মতবাদ দিয়েছিলেন এবং তার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তো যখন গ্যাসের চ্যাপ্টারে আমরা পড়বো, ঠিক আছে, ওটা ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন বলে, ঠিক আছে, বিখ্যাত ইকুয়েশন, সেক্ষেত্রে আমরা ভ্যান্ডার ওয়াল ইকুয়েশনটা আলোচনা করব। তো ভ্যান্ডার ওয়ালস ফোর্সটা আমরা এখানে দেখি। ভ্যান্ডার ওয়ালস ফোর্সটা হচ্ছে this is the sum of attractive and repulsive attraction between molecules। ঠিক আছে, যে মলিকুলস গুলো আছে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স বা রিপালসিভ যে ফোর্স গুলো আছে তাদের যে সামেশন, গ্যাসের মলিকুল গুলো কি করে পরস্পরকে রিপালস করে। আর কিছু কিছু দেখবে লিকুইডের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এটা হলো, কিন্তু লিকুইডের ক্ষেত্রে সেখানে একটা অ্যাট্রাকশন কাজ করে। ঠিক আছে, অ্যাট্রাকশন বন্ড কাজ করে, এর আগে যেটা দেখলাম হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, তো অ্যাট্রাকশন কাজ করে বলে এটাকে বলা হয় অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, আর ভ্যান্ডারওয়ালস বন্ডটা হচ্ছে এই অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ইন্টারঅ্যাকশনের যে সামেশন, যোগফল, সেটাই হচ্ছে আমাদের ভ্যান্ডারওয়ালস ফোর্স। এটা গ্যাসের ক্ষেত্রে দেখা যায় ভ্যান্ডারওয়ালস ফোর্সটা।
আর ভ্যান ডার ওয়ালস ফোর্স কি জন্য আমাদের দেখা যায়? তার কারণ হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, সেটা কি করে ইন্টারাকশন করে ইলেকট্রোস্ট্যাটিক আয়নস এর উপর। ইলেকট্রোস্ট্যাটিক যে আয়ন অর্থাৎ স্থির তড়িৎ যে ইন্টারাকশন অফ আয়নস আছে, সেই স্থির তড়িৎ ইন্টারাকশন অফ আয়নের সঙ্গে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা সমঝোতা বা ইন্টারাকশন হয়, তার ফলে কিন্তু এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা তৈরি হয়। ভ্যান ডার ওয়ালস ফোর্সটা যেমন বললাম যে এটা কোভ্যালেন্ট বন্ড আর ইলেকট্রোস্ট্যাটিক যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হয় কাদের মধ্যে? নিজেদের মধ্যে, অর্থাৎ দুটো, সাপোজ দুটো একই ধরনের মলিকুল আছে, সাপোজ ধরো হাইড্রোজেন আছে, ঠিক আছে? তো হাইড্রোজেনের সঙ্গে এই যে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক যে ইন্টারাকশন হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রেও হতে পারে ভ্যান ডার ওয়ালস ফোর্স। অথবা এমন একটা মলিকুল আছে যেটা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ যেখানে কোনো মানে চার্জ নেই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্সটা তৈরি হতে পারে। ভ্যান ডার ওয়ালস ফোর্সের কতগুলো ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে, যেমন এই ফোর্সটার দুটো পার্মানেন্ট ডাইপোল গঠন করে, ঠিক আছে? ডাইপোল বলতে এর আগে দেখো এই শেপ কিন্তু একটা ডাইপোল তৈরি করেছে। ডাইপোল মানে একটাই বন্ধন থাকবে, ঠিক আছে, যেখানে দুটো পোলার, দুই দিকে দুটো মেরু থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটাকে বলা হচ্ছে ডাইপোল। তো এক্ষেত্রে কি করবে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা হচ্ছে এমন একটা ফোর্স যেটা পার্মানেন্ট ডাইপোল, অর্থাৎ স্থায়ীভাবে ডাইপোল মোমেন্ট তৈরি করবে, ডাইপোল তৈরি করবে। সেকেন্ড যেটা আছে, এই ফোর্সটা হচ্ছে ডিভে ফোর্সেস বলে একটা কথা আছে। ফোর্সেস, ডিভে ফোর্সটা হচ্ছে ফোর্সেস বিটুইন পার্মানেন্ট ডাইপোল অ্যান্ড করসপন্ডিং ইনডিউসড ডাইপোল, অর্থাৎ একটা স্থায়ী ডাইপোল থাকবে আর একটা হচ্ছে ইনডিউস, যেটাকে আমরা যেটা প্রডিউস হচ্ছে যে ডাইপোলটা, সেই ডাইপোলের মধ্যে একটা ফোর্সেস থাকবে। এই ফোর্সটাকে আরো বলা হয় ডিভাই ফোর্স, ডিইবিওয়াই, ডিভাই ফোর্স। তাহলে এই গেল আজ পর্যন্ত আজকের ক্লাস। এইবার আমি একটা কোশ্চেন করছি তোমাদের, বেসিক নলেজ যা যতটুকু পড়িয়েছি তাদের মধ্যে আমাকে বলো যে জল কেন লিকুইড আকারে আমরা সাধারণত দেখতে পাই? কেন মানে গ্যাসেস, গ্যাসিয়াস আকারে থাকে না ওয়াটার? কে বলবে বলো, ওয়াটার কেন তরল আকারে থাকে? হ্যাঁ, এমডি আবরার, বলো, কিছু বলবে? নো স্যার। আর কে বলো তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, জল কেন লিকুইড আকারে থাকে? দেখো আমি বলে দিই, জলের ক্ষেত্রে কি হয়, সেই লিকুইড আকারে থাকার কারণ হচ্ছে সেখানে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড সেখানে দেখো জলের মধ্যে কি আছে, H2O, তো তা এইচ যে হাইড্রোজেন বন্ড তৈরি হতে গেলে অবশ্যই হাইড্রোজেন অবশ্যই থাকবে, তার সঙ্গে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে। তাহলে H2 এর মধ্যে কি কি আছে, হাইড্রোজেন আর অক্সিজেন। অক্সিজেন একটা খুবই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো ওই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট একটা জলের মলিকুলের ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন, অক্সিজেন যেটা আছে সেটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার পার্শ্ববর্তী যে জলের মলিকুল থাকবে তার সঙ্গে যে হাইড্রোজেনটা যুক্ত আছে তার সঙ্গে হাইড্রোজেন একটা বন্ধন গঠন করবে, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ধন গঠন করলো, এই বন্ধনটাকে একটা এই বন্ধনটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে এইভাবে অসংখ্য জলের মলিকুল একসঙ্গে কিন্তু আছে, একসঙ্গে জড় অবস্থায়, অর্থাৎ জমাটবদ্ধ অবস্থায় আছে। সেই জন্য সাধারণত জল কিন্তু সাধারণ অবস্থায় লিকুইড আকারেই থাকে, আমাদের কখনই গ্যাসেস আকারে থাকে না। এবার বাইরে থেকে যদি আমরা হিট প্রডিউস করি, এনার্জি প্রডিউস করি, তাহলে ওই যে হাইড্রোজেন বন্ডিং গুলো আছে সেগুলো ব্রেক ডাউন হবে,
কোনো একটা বন্ডিং ব্রেকডাউন হতে গেলে কিছু কিছু ভাঙতে গেলে তো এনার্জি দরকার না বাইরে থেকে, তাহলে সেটা হিট প্রডিউস করলে অবশ্যই সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে অবশ্যই সেপারেট হয়ে যাবে, সেপারেট H2O মলিকুল তৈরি হবে। তো সেপারেট H2O মলিকুল মানে সেটা একটা সিঙ্গেল অবস্থায় থাকবে, সেই জন্য এটা গ্যাসে পরিণত হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো আজকের এই পর্যন্ত টপিকটা, কেমিক্যাল বন্ডিং এই পর্যন্তই শেষ আজকের কেমিক্যাল বন্ডিং। নেক্সট আমি শুরু করব যেদিন কেমিস্ট্রি ক্লাস থাকবে কেমিক্যাল রিয়াকশন বলে। বলো কোনো কোশ্চেন থাকে তো, নইলে আমি এখানেই শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে? তাওসিয়া নাসরিন, এমডি আবরার, বলো। তোমরা একটু টেক্সট বুকটা ভালো করে পড়ে নিও, আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, টেক্সট বুকটা ভালো করে বুঝতে পারলে এরপরে যদি পড়ো তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবে। তারপরে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে। আর আমি তো এই চ্যাপ্টার শেষ হয়ে গেল আজকে, নেক্সট দিন আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো কিছু, করে আমি আবার এর পরের টপিক অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশনে চলে যাব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এখানে শেষ করলাম। স্যার